নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। ফের ধর্ষণের শিকার 50 ঊর্ধ্ব এক বিধবা মহিলা। ঘটনা উত্তরের কদমতলা থানাধীন হরিণাছড়া এলাকায়। ঘটনার মূল অভিযুক্ত দেবু তাঁতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাক্কারজনক ঘটনা চাউর হতেই নিন্দার ঝড় এলাকা জুড়ে। শনিবার বিকেলে কদমতলা থানাধীন হরিণাছড়া এলাকায় দেবু তাঁতির গর্ভবতী স্ত্রীকে দেখতে যান ওই এলাকার জনৈক 50 ঊর্ধ্ব এক বিধবা মহিলা। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি পৌঁছে দেওয়ার নামে দেবু তাঁতি মহিলার সাথে যায়। মাঝ রাস্তায় ধর্ষণ করে সেই 50 ঊর্ধ্ব মহিলাকে দেবু তাঁতি। হরিণাছড়া চা বাগান সংলগ্ন এলাকা জঙ্গলাকীর্ণ দুর্গম পথ পেরিয়ে যেতে হয় মহিলার বাড়ি। মাঝ রাস্তায় হঠাৎই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে পাশবিক লালসা মেটায় দেবু তাঁতি। 50 ঊর্ধ্ব মহিলাকে ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে যায় সে। শারীরিক অত্যাচার সহ্য করে কোনো মতে ওই গ্রামেরই এক বাড়িতে ওঠেন মহিলা। তার সাথে অপকর্মের কথা বলার পর ওনার মেয়েকে খবর দেওয়া হয়। ঘটনাটি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধির কাছে জানানোর পর বিকেলে কদমতলা থানায় মামলা করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ দেবু তাঁতিকে গ্রেপ্তার করেছে। অবশ্য সে পালাতে চাইলেও পুলিশি সক্রিয়তায় আর পালাতে পারেনি। পুলিশ মহিলার স্বাস্থ্য পরীক্ষা করায় কদমতলা গ্রামীণ হাসপাতালে। মহিলার মেয়ে মায়ের সাথে ঘটে যাওয়া এই জঘন্যতম কাণ্ডের অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানায়। বিকালে ডাকিয়ে আনিসলো, ওইসে মাসি আমার বাড়ির ছিল, আমার বউ প্রেগনেন্ট আছে, আর একটু পেটটা মালিশ দিয়ে আইও। তারপরে মা গেছে, গিয়ার পরে তারপর পেট মালিশ দেওয়ার পরে রাত 9টার সময় মারে কইসে মাসি নিয়ে তোমার বাড়িতে দিয়ে আমি চলো। বাড়িতে নিয়ে আবার সময় রাস্তাত এই মারে অত্যাচার করছে। করার পরে মার মুখে কাপড়ে দিয়া ঢিপা মারছে। টিপা মারার পরে মার তো হুঁশ গেছে গিয়া, একটু হুঁশ দেওয়ার পরে মারে অত্যাচার করার পরে পুলাই গেছে গিয়া বাড়িতে যাওয়ার পরে মারে এখান থেকে হুঁশ হওয়ার পরে মা তা আইসে রাস্তাত আইয়া বাড়ির সামনে রোমান তাঁতি আসলো, জ্যোৎস্না তাঁতি। তারা গিয়া কইছে, কোয়ার পরে তারা দুজনে গেছে স্বামী স্ত্রী গিয়া আমারে কইছে যে তোর মা রাস্তাত পড়িয়া আছে, চল নিয়ে আইবে। এরপরে আমি আইয়া আমার মারে তুলিয়া নিছি। রাত্রে 12টা বাজে গেছে নেওয়ার সময়। থানা তো অভিযোগ করছে নি? মেম্বারে গিয়া সকালে 5টার সময় কইছি। মেম্বারে কোয়ার পরে মেম্বারে কইছে ঠিক আছে তোমরা থানাতে গিয়া কো, আমরা থানাতে নিয়ে আইছি। যে করছে তার বাড়ি কিটা? বাড়ি কই? বাড়ি হরিণাছড়া, নাম দেবু তাঁতি। আমাদের কাছে একটা অভিযোগ আছে, একটা কমপ্লেন আছে এরকম যে একটা 50 বছরের একটা মহিলা, ওর উপরে শারীরিক ভাবে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। এলাকারই একটা ছেলে দেবু তাঁতি বলে, হরিণাছড়াতে, এটা সরলা পঞ্চায়েতে হরিণাছড়াতে। ছেলেটা নিজের স্ত্রীও অসুস্থ, ওই স্ত্রীকে একটু দেখাশোনার জন্য ওই মহিলাকে আনা হয়েছিল। আনার পরে রাত্রেবেলা মহিলাকে যখন গতকালকে রাত্রে যখন ফিরিয়ে দেওয়ার সময় হলো, তখন লোকটা বললো ঠিক আছে আমি ফিরিয়ে দিয়ে আসবো। তখন এই মহিলা যে ভিকটিম মহিলাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় যখন কিছু যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে হঠাৎ করে ওকে নিয়ে, মহিলার বক্তব্য, ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে শারীরিক খারাপ কাজ করা হয়েছে। মহিলাকে এবং এখানে ফেলে দিয়ে চলে এসেছে। রাত্রে 12টা 1টার পরে মহিলা ঘরে ফিরেছে। আজকে যখন এই ঘটনাটা অনেককে জানিয়েছে, আমাদের কাছে এসেছে, আমরা কাছে আসার সাথে সাথে মহিলাকে আমরা মেডিকেলে পাঠিয়েছি। আর লোকটার নাম আমরা দেবু তাঁতি, বাবা ভম্র তাঁতি, হরিণাছড়াতে, বয়স তার 40। ওয়ার্ড নম্বরটা কত? ওয়ার্ড নম্বর 4। এমন বললো, তো আমরা সঙ্গে সঙ্গে তাকে আমরা বাড়িতে সার্চ করেছি, বাড়িতে পাইনি। সেও পালানোর পরিকল্পনা করছিল। যাই হোক, আমরা পরবর্তী সময়ে আবার লোক লাগিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। ওকে আমরা থানায় নিয়ে এসেছি। এখন এটা এফআইআর কেস রেজিস্ট্রি তো হয়েই গেছে 376 IPC-তে। মহিলাও ভিকটিম মহিলা অসুস্থ, ওকে মেডিকেল করিয়েছি। বাকি প্রক্রিয়া চলবে, আর ওকে কালকে কোর্টে ফরওয়ার্ড করব। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কৃষি এবং প্রাকৃতিক পরিবেশের গবেষণায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর জার্মান সরকার বিশ্বের 25 জন গবেষককে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এবছর বিশ্বের 47টি দেশের মধ্যে 22টি দেশের
25 জন সায়েন্টিস্টকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছেন তেলিয়ামুড়া মহকুমার সোনার মেয়ে পারমিতা ঘোষ। কৃষি বিজ্ঞান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের জন্য জার্মান সরকার থেকে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড 2020 পেল এ রাজ্যের কৃতি সন্তান তথা তেলিয়ামুড়ার পারমিতা ঘোষ। পারমিতার বাড়ি তেলিয়ামুড়া শহরের জয়নগর এলাকায়। পিতা পার্থ ঘোষ ব্যবসায়ী এবং মা গৃহিণী রিঙ্কু ঘোষের একমাত্র সন্তান পারমিতা। বর্তমানে সে হায়দ্রাবাদে কোর্টিভা এগ্রি সায়েন্সের রিমোট সেন্সিং ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত এবং জার্মান সরকারের সেকশন ড্যাটের ইয়ং অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত 25 বছরের এই যুবতী। কৃষি বিজ্ঞানের তার গবেষণার বিষয়বস্তু ছিল ডেভেলপিং এগ্রিকালচার অ্যাপ্লিকেশন ফ্রম স্যাটেলাইট ইমেজ ইউজিং ডাটা সায়েন্স টেকনোলজি। কৃষি এবং প্রাকৃতিক পরিবেশের গবেষণায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর জার্মান সরকার সারা বিশ্বের 25 জন গবেষককে এই গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এবছর বিশ্বের 47টি দেশ থেকে 589 জন প্রত্যাশী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। জার্মান সরকারের এই উচ্চ পর্যায়ের কমিটির বিচার বিশ্লেষণে এবছর গ্রিন ট্যালেন্ট পুরস্কারে ভূষিত হন সারা বিশ্বের 22টি দেশের 25 জন সায়েন্টিস্ট। এর মধ্যে ভারতবর্ষের 2 জন এই সম্মানিত পুরস্কারে ভূষিত হন। এর মধ্যে একজন হলেন ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার বছর 25-এর পারমিতা ঘোষ। অন্য আরেকজন বারাণসীর মেয়ে নিধি সিং। পারমিতা ঘোষ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করে সিকিমে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে 2017 সালে এবং এমটেক ডিগ্রি অর্জন করেন সিইও ইনফরমেটিক অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ফ্রম আইআইটি মুম্বাই থেকে 2019 সালে। আমি পারমিতা। আমি আমার শিক্ষা জীবন প্রথম শুরু করি আমাদের তেলিয়ামুড়ার শিশুমালঞ্চ স্কুল থেকে। সেখানকার বড় আন্টি শ্রীমতী প্রতিভা সেন, তিনি আমার দীক্ষাগুরু ছিলেন। উনি আমাকে বিভিন্নভাবে গড়ে তুলেছেন। তারপর আমি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে তুলসীবতী স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক পাশ করি। বিটেক পাশ করার সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওয়ার্কশপে কৃষকদের সাথে আলাপ আলোচনায় আমি উপলব্ধি করি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের টেকনোলজি অনেক উন্নত মানের রয়েছে, কিন্তু টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য এর কৃষকদের কাছে ঠিকভাবে পৌঁছতে পারছে না। এছাড়াও কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, যেরকম ধরুন কি পরিবেশ সংক্রান্ত নানা সমস্যা যেটা কৃষকরা জানতে পারছে না, যে কারণে এদের ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই নানা ধরনের সমস্যা ওদের থেকে শুনে তারপর আমার মনে হলো যে জিও ইনফরমেটিক্স নিয়ে আমি যদি পড়াশোনা করি তাহলে আমি তাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারি। সেই লক্ষ্যে আমি আইআইটি বোম্বে থেকে জিও ইনফরমেটিক্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করি। আর আমার এমটেক চলাকালীন আমি এমটেকের গবেষণার জন্য জার্মান সরকার থেকে আইআইটি মাস্টার স্যান্ডউইচ প্রোগ্রাম নামে একটি স্কলারশিপ পাই। তো সেখানে আমি 7 মাসের গবেষণা আমি জার্মানির টিউ ডার্মস্টাড নামক একটি বিশ্ববিদ্যালয় থেকে করি। সেখানে আমার গবেষণার বিষয় ছিল স্যাটেলাইট চিত্র থেকে ডেটা সায়েন্স টেকনোলজি দিয়ে আগাম কৃষি উৎপাদন কতটা হবে কৃষকদের মাঠে, তার জন্য একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা। তারপর আমি আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, যেরকম কি ফসলের স্বাস্থ্য মনিটর করা রেগুলারলি স্যাটেলাইট চিত্র থেকে, এবং ফসলের আগাম ক্রপ স্ট্রেস, জলের কতটা প্রয়োজন, এই ধরনের কিছু। এসব করতে করতে আমি গুগল সামার অফ আর্থ ইঞ্জিন 2019-এর জন্য নির্বাচিত হই। ওখানে আমি একটি সিজিআইআর অর্গানাইজেশনের সাথে মিলে কি ইরিগেটেড আর রেইনফেড ক্রপ টাইপের ওপর একটি গবেষণা করি, যেখান থেকে কৃষকরা এবং বিভিন্ন বিজ্ঞানীরা জানতে পারবে যে কোন এলাকায় কতটুকু সেচের জন্য জলের প্রয়োজন, এবং সেই অনুযায়ী ওরা জল বন্টন ব্যবস্থা করতে পারবে, যাতে কিছুটা হলেও আমাদের
কৃষিক্ষেত্রে সেচের ক্ষেত্রে যে জলের সমস্যা কৃষকরা সম্মুখীন হচ্ছে তার জন্য সাহায্য করা যাবে। আমার এমটেক শেষ হওয়ার পরে আমি কর্টেভা এগ্রি সায়েন্সে অ্যাজ এ রিমোট সায়েন্সিং ডেটা সায়েন্টিস্ট হিসাবে যোগদান করি। সেখানেও আমরা ফার্মার ভ্যালু মাইন্ডসেট নিয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস ডেভেলপ করে থাকি। আমার অফিসিয়াল ডিএডি আইডি হলো ya.par@daadindia.org। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মেয়ের জন্মদিন উপলক্ষে টি-20 ক্রিকেট ম্যাচের আয়োজন করে নজর কাড়লেন রাজেশ মালাকার। শনিছড়া জয়নগর বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নাথ। মেয়ের জন্মদিন উপলক্ষে টি-20 ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন পিতা রাজেশ মালাকার। সোহানী টি-20 ক্রিকেট ম্যাচের উদ্বোধক ছিলেন সমাজসেবী প্রদীপ কুমার নাথ। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে এলাকার যুবকরা ঐক্যের বন্ধনের মেসেজ দিলেন যুব সমাজে। শনিছড়া জয়নগর বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সূচনা হয়। তাছাড়াও শনিছড়া নদিয়াপুর পঞ্চায়েতের প্রধান, কালাছড়া পঞ্চায়েত সমিতির সদস্য এবং এলাকার অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে গঙ্গানগর একাদশ এবং শনিছড়া একাদশ। 5 উইকেটের বিনিময়ে শনিছড়া একাদশ জয়লাভ করে। তাছাড়া টুর্নামেন্টে মোট অসম ত্রিপুরার 15টি দল অংশগ্রহণ করবে। সোহানী টি-20 নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। দীর্ঘদিন পর আমাদের এখানে খেলা হচ্ছে। আমরা কমিটির পক্ষ থেকে যারা দেখছেন বা শুনছেন আমাদেরকে আমরা আহ্বান করব, আপনারা খেলা দেখতে আসবেন। এই সময়ে খেলা আয়োজনের যে মূল আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে যুব সমাজের মধ্যে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আজকে আমাদের রাজ্যের মধ্যে একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কুচক্রী চক্র শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন। আমাদের যুবকদের মধ্যে যে ঐক্য বা একতা যেটা আছে সেটা ভাঙার একটা প্রচেষ্টা চলছে। তো আমরা আহ্বান জানাবো সারা রাজ্যে কেউ কোথাও কোনো গুজবে কান না দিয়ে আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে বা আমাদের মধ্যে যে সুসম্পর্ক আছে আপনারা সেটাকে বজায় রাখবেন। এই আহ্বানটুকু আমরা কমিটির পক্ষ থেকে করছি। আপনারা খেলা দেখতে আসবেন, আমাদেরকে সাহায্য পরামর্শ দেবেন। শনিছড়ার একজন টিএসআর জওয়ান আমাদের বন্ধু ব্যক্তি কিশোর মালাকার, রাজেশের মেয়ে সুহানী আজ ওর 5ম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই আমাদের শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন সহ বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে AIKKMS সহ দেশের বিভিন্ন কৃষক সংগঠন। এর অঙ্গ হিসাবে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে AIKKMS। কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃত্বরা। একদিকে করোনা অতিমারী পরিস্থিতিতে দেশের অর্থনীতির সূচক নিম্নমুখী, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের একের পর এক জনস্বার্থ বিরোধী আইনের জাতাকলে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিভিন্ন সেক্টরে কর্মী ছাঁটাই প্রভৃতি নানা সমস্যার প্রতিবাদে মাঠে নামল বাম সমর্থিত সারা ভারত কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন সহ দেশের বিভিন্ন কৃষক সংগঠন। কেন্দ্রীয় সরকারের কৃষক স্বার্থ বিরোধী 3টি কৃষি আইন, বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2020 সহ বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলতে AIKKMS সহ দেশের বিভিন্ন কৃষক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করছেন। তার অঙ্গ হিসাবে আগরতলা সিটি সেন্টারের সামনে AIKKMS এর বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। এদিনের কর্মসূচিতে কেন্দ্রের জনবিরোধী সরকারের তীব্র সমালোচনা করে উপস্থিত নেতৃত্বরা। আপনারা জানেন গত 26 এবং 27 ডিসেম্বর আমাদের যে একটা মঞ্চ তৈরি হয়েছে, প্রায় 200 সংগঠনের ওপর একসাথে কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে, এই সংগঠনের পক্ষ থেকে কৃষকরা এই 3টা যে কৃষক স্বার্থ বিরোধী বিলের বিরুদ্ধে প্রত্যাহারের দাবিতে তারা দিল্লিতে অভিযান করেছিল। সেই অভিযানে কৃষকরা যখন দিল্লির যে সীমান্তে
মানে পাঞ্জাব এবং হরিয়ানার পর যে দিল্লিতে ঢুকতে হয়, সেই সীমান্তে ঢোকার পথটাকে সিল করে দেওয়া হয় সেইখানে সরকার এবং সরকারের পুলিশ বাহিনীর দ্বারা। পুলিশ বাহিনী সিল করে এদের উপর অকথ্য নির্যাতন নামিয়ে আনে। পুলিশ লাঠিচার্জ করে এবং অনেক কৃষককে গ্রেপ্তার করে। তাদের খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না, তাদের সম্পূর্ণ সবকিছু ভিজিয়ে দেওয়া হয়েছিল জল কামান দিয়ে। ভীষণ অত্যাচার নামিয়ে আনে তাদের উপর। আমরা এই অত্যাচারে অল ইন্ডিয়া KKMS, যেটা ওই যে গণমঞ্চ, এটা যে মঞ্চ হয়েছে, সেই মঞ্চের একটা শরিক আমরা তার প্রতিবাদ করছি। আমরা আবেদন রাখছি, আমরা আহ্বান করছি যে কেন্দ্রীয় সরকার তোমার যে এই যে অত্যাচারমূলক যে কার্য তুমি প্রত্যাহার করো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনা পরিস্থিতিতে সমস্ত রকম বিধিনিষেধ মেনে আগরতলার রাধামাধব মন্দিরে পালিত হচ্ছে রাসলীলা উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর এবং বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। হিন্দু ধর্মাবলম্বী মণিপুরী সম্প্রদায়ের এক অন্যতম ঐতিহ্যবাহী পরব হল রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমাকে কেন্দ্র করে ধর্মীয় রীতিনীতি মেনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। রাধাকৃষ্ণের লীলা প্রদর্শন করেন বিভিন্ন শিল্পীরা। চিরাচরিত এই নিয়মকে মান্যতা দিয়ে এবারও করোনা পরিস্থিতিতে সরকারের সমস্ত রকম বিধিনিষেধ মেনে আগরতলার রাধামাধব মন্দিরে এ উৎসব পালন করা হচ্ছে। রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে রাসলীলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তর এবং বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দরা শ্রীকৃষ্ণের রাসলীলা উপভোগ করতে ছুটে আসেন রাধামাধব মন্দিরে। এই উৎসবকে ঘিরে এক খুশির বাতাবরণ তৈরি হয়েছে এলাকা জুড়ে। রয়েছে হরেক রকমের দোকান, পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে রাধানগরে এলাকা জুড়ে এক আনন্দের বাতাবরণ তৈরি হয়েছে। রাধামাধব মন্দির আমাদের আউটা সিটি শহরের মধ্যে, এখানে আমি এসেছি। আমি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ, কারণ আমরা জানি যে রাসলীলা এটা আমরা রাস আমল থেকে এটা প্র্যাকটিস করে। আমি শুনেছিলাম 222 বছর হয়েছে এই রাসলীলা কন্টিনিউ করেছে ওনারা। আমরা সবার জানি যে মণিপুরি কালচার ট্রেডিশন ওনারা খুব প্র্যাকটিস করে, কারণ আমরা জানি সারা রাজ্যে মণিপুরি বৈশ্যদের সংখ্যা কম, তবু এরা কালচার ট্রেডিশনকে ধরে রাখে। যার জন্য আমরা এটাই বুঝতে পারি মণিপুরি মেয়েতে এরা সবসময় এরা গর্বিত, যার কালচারকে এরা প্র্যাকটিস করে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সাংবাদিকদের হস্তক্ষেপে চিকিৎসা পরিষেবা পেল মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে। জিবি হাসপাতালের মূল ফটকের সামনে এই মানসিক ভারসাম্যহীন মেয়েটি ঘোরাফেরা করলেও এড়িয়ে গেলেন হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে সাংবাদিকদের তৎপরতায় চিকিৎসা পরিষেবা দিতে বাধ্য হলেন স্বাস্থ্যকর্মীরা। একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে দীর্ঘদিন যাবৎ আগরতলা জিবি হাসপাতালের সামনে ঘোরাফেরা করছিল। কিছুদিন আগে ওই মেয়েটির ডান হাত কেটে যায়। ডান হাতের আঙুলগুলো পচন ধরে। সঠিক সময়ে মেয়েটির চিকিৎসা করাতে পারেনি, কিন্তু বিষয়টি জিবি হাসপাতাল চত্বরের মূল ফটকের সামনে। নিরাপত্তা কর্মী, স্বাস্থ্যকর্মী, ডাক্তার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান, দেখেও না দেখার ভান করেন। আর এই খবরটি পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা জিবি হাসপাতালে ছুটে যান ওই মেয়েটির সহায়তার জন্য। তারপরেই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের। সংবাদ মাধ্যমের তৎপরতায় নিরাপত্তা কর্মীরা এসে ওই মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। এ বিষয়টি দেখে পথ চলতি মানুষ অভিযোগ তুলেন হাসপাতাল কর্তব্যরত কর্তৃপক্ষের উপর, এবং আজ সংবাদ মাধ্যমের এই সহায়তা দেখে পথ চলতি সাধারণ মানুষ ধন্যবাদ জানায় রাজ্যের সংবাদ জগৎকে। মেয়েটা কিন্তু এখন ভর্তি করে দেন, চিকিৎসা করবো ডাক্তারে। আমরাও তো এক গরিব, আমরা কিতা করবো, আমরা তো আর কিনে তুলেছি।
কদিন ধরে এখানে আছে মেয়েটা? মেয়েটা কতদিন ধরে আছে এবং মেয়েটা করতে পারে না, এখন দেখতে আসি আমি তো এক রোগী লয়ে আইছি আমি। মেয়ের হাতটা কিরকম অবস্থা? অবস্থা মেয়ের হাতটা তো সাদা হয়ে গেছে, ফুলা গেছে, চামড়া টামড়া কিচ্ছু নাই। কোনো স্বাস্থ্যকর্মী বা কোনো ডাক্তার আইসিনি, দেখছেনি? না, দেখছে না কিছু, তখন দেখাইছি করে দেখছি আমরা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অ্যাম্বুলেন্সে তেল নেই, তাই রোগীকে রাজধানীর জিবি কিংবা হাপানিয়া হাসপাতালে পাঠানো সম্ভব নয়। চিকিৎসকের এহেন মন্তব্যে মধুপুর হাসপাতালে হামলা চালায় রোগীর পরিবারের লোকজন সহ স্থানীয়রা। একাধিক অভিযোগ প্রকাশ্যে আসলো চিকিৎসক পূজা সাহা এবং অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেনের বিরুদ্ধে। কমলাসাগর বিধানসভার মধুপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তেল নেই। গুরুতর অবস্থায় রোগীকে জিবি কিংবা হাপানিয়া হাসপাতালে পাঠানো সম্ভব নয়, সাফ জানিয়ে দিল কর্তব্যরত চিকিৎসক পূজা সাহা এবং অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন। আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে এলাকার জনগণ। একটা সময় মধুপুর হাসপাতালে হামলা চালায় এলাকার জনগণ। সকলের বক্তব্য হলো অ্যাম্বুলেন্সে তেল থাকবে না কেন, আর সেই উত্তর দিতে পারেননি দায়িত্বে থাকা চিকিৎসক পূজা সাহা এবং অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন। সকলের অভিযোগ, ডক্টর পূজা সাহা এবং সমীর হোসেনের বিরুদ্ধে করোনা মহামারীর সময় করোনাকে কেন্দ্র করে সমীর হোসেন এবং পূজা সাহা হাজার হাজার টাকার তেল বিক্রি করেছেন অ্যাম্বুলেন্স থেকে, এখনো তা করে যাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে জনগণ ক্ষিপ্ত হয়ে হাসপাতালে হামলা চালায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত 10টা নাগাদ মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় সেন্টু দাস নামে এক যুবক আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। পরবর্তী সময়ে তার বাড়ির পক্ষ থেকে মধুপুর হাসপাতালে নিয়ে আসলে অনেক তালবাহানা করে করোনা টেস্ট করে চিকিৎসা শুরু করেন পূজা সাহা। তাকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। সেন্টু দাসের পরিবার কর্তব্যরত চিকিৎসকের কাছে দাবি রাখেন সেখান থেকে তাকে রেফার করবার জন্য, কিন্তু ডাক্তার পূজা সাহা সাফ জানিয়ে দেন তাকে সেখান থেকে রেফার করা যাবে না। পরিবার জানতে চাইলে কেন করা যাবে না, তিনি সাফ জানিয়ে দেন বর্তমানে মধুপুর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তেল নেই, কিন্তু রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারের কাছে দাবি রাখেন তাকে রেফার করে দিতে, কিন্তু ডাক্তার মানতে রাজি নয়। আর এর সেই খবর অন্যান্য আত্মীয় থেকে শুরু করে এলাকার জনগণের মধ্যে ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সকলের বক্তব্য, কেন রেফার করা যাবে না, আর কেনই বা অ্যাম্বুলেন্সে তেল নেই। একটা সময় এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে হাসপাতালে হামলা চালায়, কিন্তু রোগী সেন্টু দাসের অবস্থার অবনতি হতে চলেছে। পরবর্তী সময়ে এলাকার জনগণের চাপে পড়ে অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে আসে, কিন্তু দেখতে পাওয়া যায় সেই অ্যাম্বুলেন্সের মধ্যে প্রচুর পরিমাণে তেল রয়েছে। কিন্তু পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন এবং ডাক্তার পূজা সাহা স্বীকার করে নেন তাদের ভুল হয়েছে। এদিকে মধুপুর হাসপাতালের ইনচার্জ নিবারণ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, সে ব্যাপারে আমার কিছুই করণীয় নেই, ডাক্তার পূজা সাহা সেই দায়িত্বে রয়েছেন। এদিকে এলাকার জনগণের পক্ষ থেকে জানা যায়, মধুপুর হাসপাতালের ইনচার্জকে পাত্তা দিতে নারাজ ডাক্তার বাবুরা। শুধু তাই নয়, অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেন হাসপাতালের নাম দিয়ে বিভিন্নভাবে দুর্নীতি করে আসছে, যার পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে রবিবার রাত 10টা নাগাদ তাকে মারধরের পরিকল্পনা নেয়। এখন এলাকার জনগণের প্রশ্ন হলো, কোনো দুর্ঘটনাজনিত কিংবা কেউ আক্রান্ত হলে, আবার কেউ গুরুতর আক্রান্ত হলে মধুপুর হাসপাতালে আসলে তাদের রেফার করলে হাসপাতালের গাড়ির মধ্যে তেল না থাকলে কি করণীয় তাদের? রবিবারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণ দাবি তুলছেন ডাক্তার পূজা সাহা এবং অ্যাম্বুলেন্স চালক সমীর হোসেনকে সেখান থেকে বদলি করবার জন্য, কারণ তাদের সম্পর্কে এর আগে অনেক অভিযোগ রয়েছে। জনগণের সাথে খারাপ আচরণ, হাসপাতালের ইনচার্জকে অবহেলা করা, বিভিন্ন অসামাজিক কাজে দুর্নীতির কাজে লিপ্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে অতি সত্বর বদলি করবার দাবি উঠছে। অন্যদিকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় রোগীর পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে, যদি সেন্টু দাসের অবস্থার অবনতি হয় কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে দায়ী করবে। সাফ জানিয়ে দিয়েছে রোগীর আত্মীয় স্বজনরা এবং হুঁশিয়ারি দিয়েছে তা নিয়ে রবিবার রাত 10টা নাগাদ চরম উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। 15-20 লিটার তারা গাড়ির ভিতরে বলে তেল নাই, রোগী বলে নিতে পারতো না, আর রোগী মরে। আপনি কি করছেন এখন? এখন আমি দেখতাছি মানে কেমনে হসপিটাল
এবং রোগীর মধ্যে কেমন সামঞ্জস্য খায় মিলে মিশাইয়া রোগী বাঁচতে হইব, হসপিটাল ঠিক থাকতে হইব। এই ব্যাপারে আমি রোগীর সমস্যা হইতা রোগীর সমস্যা হবে, রোগীর বিলে 1 ঘন্টা 2 ঘন্টা কাছে নিতে হইব। রোগী এরকম একটা রোগী তারা যে হসপিটাল নিব এরকম কোনো পয়সা নাই, কিন্তু কইতাছে গাড়িতে তারা নিতে হইব। আমি শুনছি হসপিটাল স্টাফরা গাড়ির ভিতরে তেল নাই। এখন দেখলাম গাড়ির মধ্যে যে তেল আছে হাফানিয়া 2-3 বার যাইতে পারবো। 2-3 বার না 4 বার গেল তারা গাবিলে করছে ইচ্ছা করে না হসপিটালে 2-3 জন লোকের গাফিলতির মাধ্যমে রোগী মারা যায়। আমি এখন প্রমাণ পাইলাম আর কি একটু ভাই। কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশ, বিএসএফ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে বিশালগড়ের হরিহরডোলা গ্রামের 15 হেক্টর জমিতে থাকা গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়। চলতি বছরে সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় এইভাবে অবৈধ গাঁজা ধ্বংস করে দেয় পুলিশ প্রশাসন। 74 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ, মধুপুর পুলিশ এবং বন দপ্তরের যৌথ অভিযানে রবিবার বিশালগড়ের হরিহরডোলা গ্রামের ভেতরে বনভূমিতে 15 হেক্টর জমিতে বিস্তৃত এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ ধ্বংস করা হয়। বিএসএফ এর সহকারী কোম্পানি কমান্ড্যান্ট পিটার তিরকি এই অভিযানের নেতৃত্বে ছিলেন। এবছর বিএসএফ এবং পুলিশ সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করেছে। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারে মালদার চাঁচল জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার দুপুরে চাঁচল থানার গৌড়িয়া গ্রামের একটি ঝোপ থেকে কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কন্যা সন্তান হওয়ায় কি তার এই পরিণতি, প্রশ্ন স্থানীয়দের। পশ্চিমবাংলার মালদা জেলার চাঁচলে এক সদ্যজাত কন্যার মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে মালদার চাঁচল থানার মদকপুর গ্রাম পঞ্চায়েতের গৌড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। এলাকার জঙ্গলের ঝোপ থেকে উদ্ধার করা হয় সদ্যজাত এক কন্যা সন্তানের মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা ওই সদ্যজাতের দেহটি খোলামেলাভাবে পড়ে থাকতে দেখেন। দেহের পাশেই ছিল দুটি ক্যারি ব্যাগ। পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার করে মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, ওই সদ্যজাতের বয়স গর্ভস্থ প্রায় 8 মাস। এ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা গৌড়িয়া এলাকায়। কন্যা সন্তান থাকায় কি গুণধর বাবা মা সদ্যজাতটিকে ফেলে দিয়েছে, প্রশ্ন বাসিন্দাদের একাংশের। এমন নিকৃষ্ট মনের কাজে সদ্যজাতের জন্মদাতার উপরেই নিন্দার ঝড় বইছে গোটা এলাকায়। মকদুমপুর পঞ্চায়েত সদস্যরা থানায় খবর দেয়। পুলিশ প্রশাসন তৎপরতার সহিত তারা আমাদের গ্রামে এসে পৌঁছায়। এখানে পৌঁছায় সদ্যজাত শিশুকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তো এই কি ওটা কি মেয়ে ছিল? হ্যাঁ, 7 মাসের সদ্যজাত বাচ্চাটা ছিল মেয়ে। আমরা গ্রামবাসী যেটা অনুভব করছি, কন্যা সন্তানের জন্যই হয়তো এই ঘটনাটা ঘটাইছে। প্রত্যেক মা বাবাকে অনুরোধ করব আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে যে এর পরবর্তীতে যেন এরকম আর কোনো সন্তানের কোনো পিতামাতা যেন এরকম ঘটনা না ঘটায়। মালদা থেকে উজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। মহামান্য হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল সরকারি কর্মচারীরা প্রাইভেট টিউশন করাতে পারবেন না। সেই রায়কে তোয়াক্কা না করে টিউশন করতে গেলে সোনামুড়ার ডিসিএম সহ প্রশাসনিক আধিকারিকদের হাতে আটক 4 শিক্ষক। এ খবর চাউর হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়ায়। দীর্ঘদিন থেকেই সোনামুড়ার সরকারি শিক্ষকরা অবৈধভাবে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। অনেকবার বিএড পাস বেকার যুবক যুবতীরা সোনামুড়া মহকুমা শাসক এবং সোনামুড়া বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে সোনামুড়া ধান্দাবাজ শিক্ষকদের ধরার জন্য অভিযানে নামেন ডিসিএম অবেদেল ডার্লং। এই অভিযানে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন 4 জন ধান্দাবাজ শিক্ষক, যদিও অন্যরা সেন্টার ছেড়ে পালিয়ে যান। তাদের মধ্যে তহিদুল ইসলাম কলুবাড়ি জুনিয়র মাদ্রাসায় কর্মরত শিক্ষক, রূপক চক্রবর্তী গুরুবানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, জসিমউদ্দিন মাসিমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক এবং আব্দুল হক বেজিমার জুনিয়র মাদ্রাসার কর্মরত শিক্ষক। এদের মধ্যে আবার অনেকেই ছাত্রদেরকে ব্যবহার করে। যখন অভিযানে যায় প্রশাসন, তখন বলা হয় মাস্টার না ছাত্র এই টিউশন সেন্টার চালায়। সোনামুড়া মহকুমার শাসক সুব্রত মজুমদার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে সরকারি কর্মচারীরা প্রাইভেট টিউশন করতে পারবে না। তারপরেও কিছু শিক্ষকরা অবৈধভাবে প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন। তবে
এদিনের এই অভিযানে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 18/11/2010 শিক্ষা দপ্তর থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল যে প্রাইভেট টিউশনের উপর স্কুল টিচার যারা আছে, যারা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলগুলিতে যারা কাজ করে, তাদের টিউশনের ওপর একটা প্রতিবন্ধকতা গভর্নমেন্ট থেকে জারি করা হয়েছিল। সাবসিকুয়েন্টলি একটা রিট পিটিশনও হয়েছিল 2015-তে, যার নাম্বার ছিল WPC-PIL 11/2015। ঠিক আছে, তো সেই মোতাবেক রাজ্য সরকার শিক্ষা দপ্তরে অলরেডি সার্কুলার দিয়েছেন যে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলে যারা শিক্ষকতা করছেন তারা টিউশন করতে পারবেন না। তো সেই দিকে বেশ কিছুদিন আমাদের এখানে যারা ট্যাট উত্তীর্ণ বা যারা বিএড করা, অনার্স বিএড, এই ধরনের কিছু যারা বেকার আনএমপ্লয়েড ইউথ রয়েছেন, কমপ্লেন করছিলেন যে শিক্ষকদের উপর। এর আগেও আমরা বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছি। অ্যাকচুয়ালি দপ্তরের তরফ থেকে অনেকবার দপ্তরকেও জানানো হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা আইএসকে অনেকবার জানানো হয়েছে। তারপরেও ওনারা বারবার যেহেতু আমাদের কাছে আসছিলেন আনএমপ্লয়েড ইউথরা, তো সেই নিরিখে আমার ডেপুটি কালেক্টর অভেদ গিয়েছিলেন আজকে, গিয়ে বেশ কিছু সত্যতা উনি পেয়েছেন, যেমন রূপক চক্রবর্তী, জসিমউদ্দিন, আব্দুল হক এবং তহিদুল ইসলাম ওনাদেরকে ওনারা পেয়েছেন হাতে নাতে, যে ওনারা বিভিন্ন টিউশন সেন্টারগুলিতে শিক্ষকতা করাচ্ছেন, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং নেই, গ্যাদারিং ছিল। তা সে নিরিখে আমরা একটা শোকজ ওদেরকে দিচ্ছি। যদিও এর মধ্যে আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কয়েকবারই কথা বলেছি। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। কদমতলা থানার জুয়া বিরোধী অভিযানে উদ্ধার জান্ডিমুন্ডা জুয়ার সামগ্রী সহ 3 জুয়ারি। ধৃতরা হল নেপাল মালাকার প্রজেশ দাস এবং বিজিত মোহন দাস। ধৃতদেরকে বর্তমানে কদমতলা থানার হেফাজতে রাখা হয়েছে। উত্তর জেলার কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের কাছে গোপন খবর ছিল ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এসটি পাড়ায় দীর্ঘদিন ধরে জুয়ার রমরমা ব্যবসা চলছে। সেই মোতাবেক গতকাল মাঝরাতে ওসির নেতৃত্বে কদমতলা থানার এসআই অপু দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের এসটি পাড়া এলাকায় অভিযান চালান। অভিযানে জান্ডিমুন্ডা জুয়ার সামগ্রী সহ নগদ অর্থ, 2টি বাইক এবং 3 জুয়ারিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত 3 জুয়ারির নেপাল মালাকার প্রজেশ দাস এবং বিজিত মোহন দাস, সকলের বাড়ি ব্রজেন্দ্রনগর এলাকায়। জানা যায় বিজিত মোহন দাস একজন স্কুল শিক্ষক। বর্তমানে সকলে কদমতলা থানার হেফাজতে রয়েছেন। এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, ওনারা গোপন সংবাদের ভিত্তিতে জুয়া বিরোধী অভিযান চালান। অভিযানে জুয়া খেলার সামগ্রী, নগদ অর্থ, 2টি বাইক এবং 3 জুয়ারিকে আটক করেছে পুলিশ। ওসি আরও জানান, আগামী দিনেও এই ধরনের জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে। রাতের বেলা আমাদের কাছে এরকম স্পেসিফিক খবর ছিল, অনেকদিন ধরে আমাদের কাছে খবর ছিল যে ব্রজেন্দ্রনগরে বিশেষ করে এসটি পাড়ার ভিতরে প্রচুর পরিমাণে এখানে জান্ডিমুন্ডা খেলা হয়। কালকে অ্যাকর্ডিংলি খবর পেয়ে আমি আমাদের থানা এসআই অপু দাস এবং পুলিশ স্টাফ, ওমেন স্টাফ, টিএসআর সবাইকে পাঠিয়েছি এখানে। গিয়ে ওরা এলাকায় কর্ডন করে ওই একটা জায়গায়, খোলা জায়গা আছে, ওখানে খুব চিৎকার চলছে, একদম খুল্লম শুরু করে দিয়েছে। ওইখানে গিয়ে আমরা 3 জন লোককে গ্রেফতার করতে পেরেছি। একটা নেপাল মালাকার প্রজেশ দাস আর হলো বিজিত মোহন দাস, 3 জনের বাড়ি ব্রজেন্দ্রনগর এলাকায়। তার মধ্যে একজন শুনতে পাচ্ছি বিজিত মোহন দাস নাকি স্কুল শিক্ষক। তো আমরা গ্রেফতার করেছি 3 জনকে এবং সঙ্গে কিছু টাকাও, অনেক টাকাই পেয়েছি আমরা। হ্যাঁ, তারপরে জান্ডিমুন্ডার বোর্ড এবং গুটি সহ সব কিছু পাওয়া গেছে, সাথে 2টা বাইকও পেয়েছি। আমরা আইনানুগ ব্যবস্থা নেব, এখনও আমরা ওদেরকে অ্যারেস্ট করে লকআপে রেখে দিয়েছি। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।